প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আছি নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় নগদন বইতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 122 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীল। ক নম্বরে আমরা বলছে উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের পরিমাণ। অনগদ লেনদেন, আমরা যেহেতু নগদান বই করি, তাহলে নগদ লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। আমার দেখতে হবে অনগদ লেনদেন কোটা। 10 তারিখ আছে পাবনা শাহী বস্ত্র বিতরণ হতে 10% বার্তায় কাপড় পরায়। আমরা জানি যে প্রতিষ্ঠানের নাম অথবা ব্যক্তির নাম যদি থাকে, ওই এন্ট্রিতে যদি নগদ কথা উল্লেখ না থাকে, তখন ওইটা অনগদ লেনদেন হয়। ক নম্বরের জন্য একটা ঘরকে নিলাম, অষ্টম অধ্যায় সৃজনশীল 1-এর ক নম্বর অনগদ লেনদেন। শাহী বস্ত্র বিতরণ হিসাব। শাহী 10 নম্বর লিখলাম, শাহী বস্ত্র বিতরণ হতে ধারে পণ্য ক্রয়। তো 10% বার্তায় কাপড় ক্রয় করছে 80,000। 80,000 উপরে 10% দাও, হলো 8,000। 8,000 টাকা বাদ দাও, থাকে 80,000 থেকে 8,000 টাকা বাদ দিলে থাকে 72,000। এই 72,000 টাকা, 72,000 টাকা। 20 তারিখ আছে মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। মালিকের মেয়ের জন্য কাপড় প্রদান করছে। দাবি দেওয়া হলো যদি মালিক কোনো সময় পণ্যদ্রব্য উত্তোলন করে, তাহলে উত্তোলন হিসাব দেবে ক্রয় হিসাবকারী। আমরা লিখতে পারি মে 20 পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকা, এটা যোগ করো, হলো 74,000 টাকা। সমস্ত যেত এলো আমার ক নাম্বার অনগদ লেনদেন। 10 তারিখ আছে শাহী বস্ত্র বিতান হতে ধারে পণ্য ক্রয় 10% ছিল, 80,000 টাকার উপরে 10% দিলাম, হয় 8,000 টাকা। 8,000 টাকা পণ্য বাদ, 8,000 টাকা বাদটা বাদ দেবো, 80,000 টাকা থাকে 72,000। এই 72,000 টাকা। পরটা আছে 20 তারিখ মালিকের মেয়ের জন্য পণ্য উত্তোলন হচ্ছে 2,000। এটা যোগ করলাম, হয় 74,000। এই হলো আমার 7,000। এই হলো আমার ক নাম্বার অনগদ লেনদেন। খ নম্বরে বলছে 4 তারিখে লেনদেনের জন্য ক্যাশ নামও প্রস্তুত করো। আমরা জানি ক্যাশ নামও তৈরি করে বিক্রেতা, নগদে বিক্রয়ের জন্য ক্যাশ নাম। দেখো আমাদের খ নম্বরে বলছে 4 তারিখে লেনদেনের, আমাদের খ নম্বরে বলছে 4 তারিখে লেনদেনের জন্য একটা ক্যাশ নাম। তাহলে আমরা একটা ক্যাশ নাম্বার ঘর কেটে নিলাম। প্রথম দিলাম হলো তারিখ, ক্রেতার নাম, ঠিকানা। ক্যাশ নাম তারিখ, এই যে তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকা। আর নিচে 3টে অংশ, একটা অংশ, মাঝখানে অংশটা শুধু আমরা লিখবো। উপরে লিখলাম চালান নাম, ক্রেতার নাম, ঠিকানা। 4 তারিখে কি বলছে দেখো, আমি কি বলছিলাম, ক্যাশ মেমো তৈরি হয় শুধু নগদ বিক্রয়ের জন্য, আর ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। তা প্রথমে আসলো 4 তারিখ আসলো, 4 তারিখ আছে কুমিল্লা তপু ট্রেডার্সের নিকটে প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাটা নগদে বিক্রয়। আমি কি বলছিলাম, কোন প্রতিষ্ঠানের নাম অথবা ব্যক্তির নাম যদি থাকে, ওইটার ভিতরে যদি কোনো নগদ কথা না থাকে, তাহলে ওইটা বাকিতে হয়। কিন্তু এই জায়গায় দেখো একটা প্রতিষ্ঠানের নাম আছে কুমিল্লা তপু ট্রেডার্স, কিন্তু আমার বলছে যে আবার নগদে 5% বাটা নগদে বিক্রয়। তাহলে নগদে বিক্রয় অবশ্যই, যেহেতু নগদ কথা আছে, নগদ হইবে। তা আমরা লিখতে পারি প্রতিষ্ঠানের নাম মে 4 কুমিল্লা তপু ট্রেডার্স হিসাব। আমরা শুধু প্রতিষ্ঠানের নাম লিখবো, তপু ট্রেডার্স হিসাব। তপু ট্রেডার্স হিসাব আছে কি প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড়। দর আছে হলো 200 টাকা, 200, আর পরিমাণ আছে 150। এটা দিয়ে এটা গুণ করো, 15 দিয়ে গুণ 30 থাকে 3টে শূন্য, 15 দিয়ে গুণ 30 থাকে 3টে শূন্য, তাহলে 30,000 টাকা। বাদ কারবারি বেটটা, কারবারি বেটটা আছে 5%। 30,000 উপরে 5% দাও, হয় 1500। 1500 টাকা বাদ দাও, থাকে হলো 28,500। এটা সমস্ত জেদ দিয়ে দাও। এখন এই জায়গা লাগবে টাকা কথায়, টাকা কোথায় 28,500 টাকা মাত্র। 28,500
কথায় টাকা 28,500 টাকা মাত্র। তারপর লেখো এই জায়গায় বিক্রেতার স্বাক্ষর। বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। আমরা জানি চালান নাম ক্যাশ মেমোতে শুধু বিক্রেতার স্বাক্ষর হয়। বিশেষ দ্রষ্টব্য লেখো। বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। ক্যাশ মেমোতে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, লিখে দিয়ে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়। এই হলো আমার 1 নম্বর সৃজনশীলের খ নাম্বার। ক্যাশ মেমো প্রথমে 3টে ভাগ হবে, একটা ভাগ একটা ভাগ একটা ভাগ। এই ভাগের মধ্যে প্রথমে হবে চালান নাম, ক্রেতা নাম, ঠিকানা। ক্যাশ মেমো তারিখ, এই যে তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকা। 4 তারিখে দিয়ে ক্যাশ মেমো বলছে। 4 তারিখ আছে কুমিল্লা টোপো ট্রেডার্সের নিকটে প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় নগদে বিক্রয়। তাহলে আমরা লিখতে পারি প্রতিষ্ঠানের নাম লিখবো টোপো ট্রেডার্স, হিসাব, দর আছে 200 টাকা, পরিমাণ আছে 150 টাকা, এইটা গুণ করা হয় 30,000। তারপর কারবারি বারটা আছে 5%, কারবারি বারটা বাদ দিলাম, 30,000 উপরে 5% দিলাম 1500, এটা থেকে এটা বাদ দেওয়া হলো 28,500। তারপর লিখতে হবে কথায় টাকা, কথা লিখে দেবো হচ্ছে 28,500 টাকা মাত্র, 28,500 টাকা মাত্র। ক্যাশ মেমোতে স্বাক্ষর হবে একটা, শুধু বিক্রেতার স্বাক্ষর, শুধু বিক্রেতার স্বাক্ষর, লিখলাম বিক্রেতার স্বাক্ষর। তারপর আছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। ক্যাশ মেমোতে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, যেহেতু নগদে বিক্রয় হয় তার জন্য বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এই হলো আমার একটা ক্যাশ মেমো। আর আমরা জানি অবশ্যই ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করে এবং এটা নগদ বিক্রয় হবে, বাকিতে বিক্রয় কিন্তু ক্যাশ মেমো হয় না। তাহলে চালান নাম হইতে পারে, বাকিতে বিক্রয় হলে চালান নাম হবে। আশা করি তোমরা ক্যাশ মেমোটা বুঝতে পেরেছো। ক্যাশ মেমো, চালান নাম একই রকম ঘর, শুধু লেখাগুলো একটু ভিন্নতা আছে। এই এখন আমার গ নাম্বারে বলছে উল্লেখিত লেনদেন দ্বারা একটি 1 ঘর নগদান বই প্রস্তুত করো। দেখো আমরা গ নাম্বার করি। গ নাম্বারে বলছে 1 ঘর নগদান বই। তাহলে আমরা 1 ঘর নগদান একটা ঘর কেটে নিলাম, প্রথমে 2টে ভাগ করে নিলাম, একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। তা আমরা জানি 1 ঘর নগদান একটা শুধু টাকার ঘরে, ডেবিট পাশে একটা টাকার ঘর, ক্রেডিট পাশে একটা টাকার ঘর। তাহলে প্রথমে লিখতে পারি তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা অথবা নগদ টাকা। ক্রেডিট পাশে ঠিক তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা অথবা শুধু টাকা। এটা হলো ডেবিট সাইড আর এটা হলো ক্রেডিট সাইড। আমরা করতে আসছি 8ম অধ্যায় সৃজনশীল 1-এর গ নাম্বারে 1 ঘর নগদান বই। তাহলে প্রথমে দেখো কি আছে, 1 ঘর নগদান পয়লা মে আছে প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল যেটা প্রথমে 1 তারিখ যেটা আছে এটা ব্যালেন্স বিডি হিসেবে গণনা হয়। তাহলে লিখতে পারি মে 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি আছে 60,000 টাকা। ব্যালেন্স 1 তারিখ ব্যালেন্স বিডি 60,000 টাকা। 4 তারিখ আছে কুমিল্লা টোপো ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাটা নগদে বিক্রি করছে। বিক্রি করলে কি আমি টাকা পাইছি, আমার কাছে যদি টাকা আসে ডেবিট পাশে, আমার কাছ থেকে টাকা কমে গেলে ক্রেডিট পাশে। তাহলে যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ডেবিট, ডেবিট পাশে বসবে, বিপরীত এন্ট্রি বিক্রয়। 4 বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ছিল 28,500 টাকা, 28,500 টাকা। তপুর কাছ থেকে নগদে পণ্য বিক্রয় করছি, যাবে গেল নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার জন্য ডেবিট পাশে আছে নগদ না করে। 10 তারিখ যাইবে না, কারণ 10 তারিখ আছে ধারে পণ্য বিতরণ, অনগদ লেনদেন ছিল। ক নাম্বারে গেছে, ক নাম্বারে যে দুইটা গেছে ওই দুইটা আর যাবে না। 13 তারিখ আছে সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। প্রাপ্তি মানে পাইছি, সজলের কাছ থেকে পাইছি। যাবে হলো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা টাকা পাই হলো দেনাদার থেকে, আর আমরা টাকা পরিশোধ করি পাওনাদার থেকে। তাহলে লিখতে পারি 13 তারিখ সজল ট্রেডার্স হিসাব অথবা লিখতে পারি দেনাদার হিসাব, যে কোনো একটা লিখে নিন ডেবিট পাশে। 13 তারিখ সজল ট্রেডার্স হিসাব, সজল ট্রেডার্স হিসাব 40,000 টাকা, লেখো 40,000 টাকা।
তারপর আছে 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া প্রদান। অগ্রিম ভাড়া প্রদান করছি, তাহলে আমার কাছ থেকে টাকা কমে গেছে। টাকা কমে গেলে কোন পাশে? ক্রেডিট পাশে। টাকা আসলে ডেবিট পাশে, টাকা কমলে ক্রেডিট পাশে। তাহলে যাবে দেখি অগ্রিম ভাড়া ডেবিট, নগদ আর ক্রেডিট। এবার নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে। লিখবো আমরা ক্রেডিট পাশে। লেখো মে 15 অগ্রিম দোকান ভাড়া বা অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া হিসাব আছে 30,000 টাকা। 30,000 টাকা লেখো। যাবে ছিল অগ্রিম ভাড়া ডেবিট, নগদ হিসাব ক্রেডিট পাশে লিখলাম। নগদ যেহেতু ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে লিখলাম। তারপর আছে 20 তারিখ মালিকের মেয়ের জন্য কাপড় ক্রয়। এটা 20 তারিখ যাইবে না। 25 তারিখ আছে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ বিল পরিশোধ করছে, যাবে হলো বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বিদ্যুৎ বিল হিসাব 2500। দেখো এগুলো সব যোগ করি। আমার নগদান বইতে 1 গড় নগদান বই যেহেতু ডেবিট পাশ বড় হইবে, এগুলো সব যোগ করলে হয় 1,28,500। 500 এই পাশে লেখো 1,28,500। তাহলে কটা যোগ করলে হয় 32,500। 500 বাদ দাও, থাকে 96,000। এই 96,000 হলো ব্যালেন্স সিডি, মানে আমার ক্রেডিট পাশে ঘাটতি আছে। সিডি 96,000। এই 96,000 এইটা আবার পরের মাসে 1 তারিখ ব্যালেন্স বিডি করে দেবো। সিডি ছিল 96,000, বিডিও করবো 96,000। এই টাকাটা আমরা এই পেশে ব্যালেন্স বিডি করে দিলাম। দেখো অঙ্কটি আছে প্রথম পহেলা মে আছে, ব্যালেন্স বিডি আছে 60,000 টাকা ডেবিট পেশে। যেহেতু 1 গড় নগদান, নগদের ঘরে 60,000 টাকা হইবে, আর নগদ উদ্ধৃত দেওয়া আছে। দেখো পহেলা মে ছিল নগদ উদ্ধৃত 60,000 টাকা, তার জন্য আমরা ডেবিট পেশে ব্যালেন্স বিডি লিখে লিখলাম 60,000 টাকা। 4 তারিখ আছে তপু ট্রেডার্সের নিকটে পণ্য বিক্রি করছিলাম, যাবে হলো নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ যেহেতু ডেবিট পয়সা আছে, ডেবিট পয়সা লাগলাম, বিক্রয় থেকে বিক্রয় 28,500 টাকা ছিল। 13 তারিখ আছে সজল ট্রেডার্সের নিকটে প্রাপ্তি। তাহলে সজল ছিল আমার দেনাদার, যাবে হলো নগদ হিসাব ডেবিট, সজল ট্রেডার্স হিসাব ক্রেডিট। তার নগদ আছে কত? নগদ আছে ডেবিট পয়সা, তার জন্য লিখলাম ডেবিট পয়সা, বিপরীত ডেবিট, সজল ট্রেডার্স হিসাব। 15 তারিখ আছে অগ্রিম ভাড়া প্রদান, যাবে হলো অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে ক্রেডিট পয়সা, তার জন্য লিখলাম আমরা ক্রেডিট পয়সা, বিপরীত ডেবিট লিখলাম। 25 তারিখ আছে বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ বিল পরিশোধ, যাবে হলো বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ ক্রেডিট আছে, তার জন্য ক্রেডিট পয়সা লিখলাম। এখন এগুলো সব যোগ করলাম, পেলাম 1,28,500। ঠিক একই পয়সা লিখে দিলাম 28,500। এই দুটো যোগ করলে 32,500। 1,28,500 থেকে 32,500 বাদ দিলে 96,000। এই 96,500 এইটা হলো আমার ক্রেডিট পয়সা ঘাটতি আছে, তার জন্য এটা ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি আবার পরের মাসে 1 তারিখ ব্যালেন্স বিডি করে দাও। এই হলো আমার 1 গড় নগদান বই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা জানো যে আমরা সকল অঙ্কগুলো আধুনিক নিয়মে করে থাকি, তাই তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো। তোমরা যেভাবে উপকৃত হইতে পারছো, তোমাদের বন্ধু বান্ধব যিনি ঠিক একইভাবে উপকৃত হইতে পারে। তা আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে দাও, যেমন আমরা নতুন ক্লাস চাইলে তোমরা সাথে সাথে ক্লাসটা পেতে পারো। অঙ্কগুলা বারবার করবা, তাহলে তোমাদের যে অ্যাকাউন্টে A+ একটি স্বপ্ন, আশা করি এই স্বপ্ন পূরণ হইবে। যদি স্বপ্ন থাকে A+ নির্ভর সমাধান শুধু আমরাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা।